সাধারণ একটা মেয়েকে কেউ ব্ল্যাকমেল করে শহরের অনেক নামকরা ডাক্তারদের খুন করাচ্ছে। তবে সেই ডাক্তারদের পেছনেও লুকিয়ে আছে অপরাধের ঘন কালো ছায়া। কিন্তু সেই লোকটি কেনই বা এই মেয়েটিকে টার্গেট করলো, আর মেয়েটি কেনই বা এত ভয় পেয়ে সেই ব্ল্যাকমেইলারের সব কথা মানতে বাধ্য হচ্ছে? সব ডাক্তারদের শাস্তি দেওয়ার পেছনে সেই লোকটির আসল উদ্দেশ্যটাই বা কি? এই সব প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো আজকের এই মুভির গল্পে। তো বন্ধুরা, আজ এক্সপ্লেইন করব একটি বাংলা সাইকো থ্রিলার মুভি যার নাম হলো ডাক্তার বক্সী। আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন মুভিটি আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ডাক্তার বক্সিকে দেখতে পাই। ডাক্তার বক্সি হলো অনেক সৎ একজন ডাক্তার, তবে কিছু অসৎ ডাক্তারের কারণে এই ডাক্তারি পেশাটা দিনে দিনে কলুষিত হয়ে যাচ্ছে। তাই ডাক্তার বক্সি ঠিক করেন তিনি একাই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। ডাক্তার বক্সি ভেবেছিলেন চিকিৎসা পেশাটা থেকে সব দুর্নীতি দূর করে এই পেশাটাকে শুধুমাত্র মানুষের সেবার কাজে লাগাবেন। তবে দুর্নীতি দূর করতে গিয়ে ডাক্তার বক্সির অনেক শত্রু তৈরি হয়। অনেকেই নানাভাবে তাকে ধমকি দিয়ে বোঝানোর চেষ্টা করে এইসব দুর্নীতি মুক্ত করার অভিযান থেকে দূরে থাকতে। কিন্তু ডাক্তার বক্সি মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে তিনি যেভাবে ভেবেছেন সেভাবেই চিকিৎসা পেশাটাকে দুর্নীতি মুক্ত করবেন। কিন্তু এই লড়াই লড়তে গিয়ে একদিন ডাক্তার বক্সি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তাকে অনেক জায়গায় খুঁজেও কোথাও পাওয়া যায় না। তাহলে এটা থেকেই বোঝা যায় হয়তো কেউ শত্রুতা করে ডাক্তার বক্সির কোনো ক্ষতি করে দিয়েছে। ডাক্তার বক্সি নিখোঁজ হওয়ার পর কয়েক মাস কেটে যায়। এর পরের সিনেই একটা মোবাইলে মাকসুদ আলম নামের একজনের ভয়েস মেসেজ শোনা যায়। মাকসুদ আলম বলছে কয়েক বছর ধরেই তার লোয়ার ব্যাক পেইন আছে, এ কারণে সে ঠিক মতো ওঠা বসাও করতে পারে না। তাই এই সমস্যা নিয়ে সে ডাক্তার মালাকারের কাছে চেক আপ করাতে যায়। ডাক্তার মালাকার মাকসুদ আলমকে বলেছেন যে তার স্পাইনাল কর্ডের অপারেশন করতে হবে। শুধুমাত্র অপারেশন করলে সে তার এই লোয়ার ব্যাক পেইন থেকে মুক্তি পাবে। ডাক্তার মালাকারের কথা মতোই আগস্ট মাসে মাকসুদ আলমের লোয়ার স্পাইনের অপারেশন করা হয়। এরপর মাকসুদ আলম বলেন, সার্জারির পর বেশ কয়েকদিন আমি আর কোনো ব্যথাই ফিল করিনি। তাই আমি ভেবেছিলাম আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে ব্যাক পেইনটা আবারও ফিরে আসে। তবে এবারের ব্যথাটা আগের থেকে অনেক বেশি ছিল। আমি তো কিছুতেই ব্যথা সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতাম। তাই আবারও ডাক্তারের সাথে কনসাল্ট করলে ডাক্তার প্রতিদিন আমাকে একটা করে ইনজেকশন দেওয়া শুরু করে। তবে ইনজেকশনে কোনো কাজ হচ্ছে না দেখে ডাক্তার মালাকার বলেন আমার নাকি আবারও অপারেশন করাতে হবে। কিন্তু প্রথমবার সার্জারি করাতে গিয়ে আমার যা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করতে হয়েছে। তাহলে দ্বিতীয়বার অপারেশনের টাকা আমি কোথা থেকে আনবো? এটা বলেই মাকসুদ আলম খুব কান্নায় ভেঙে পড়েন। এরপরেই দেখা যায় মাকসুদ আলম যাকে ভয়েস মেসেজটা পাঠিয়েছে সেই হলো ডাক্তার বক্সি। এরপর ডাক্তার বক্সি একজন লোয়ার ব্যাক পেইনের পেশেন্ট সেজে সেই ডাক্তার মালাকারের কাছে যায়। ডাক্তার বক্সিকে চেক আপ করে ডাক্তার মালাকার বলে যে তার স্পাইনাল ট্রান্সপ্লান্ট করাতে হবে। ডাক্তার মালাকার সাথে সাথেই ডাক্তার বক্সির অপারেশনের প্রস্তুতি শুরু করেন। কিন্তু এনেস্থেশিয়া দেওয়ার আগেই ডাক্তার বক্সি হঠাৎ করে অপারেশন বেডে উঠে বসে। সে ডাক্তার মালাকারকে অপারেশনের প্রসেস নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। ডাক্তার বক্সি জিজ্ঞেস করে আপনারা যে প্ল্যানটা আমার শরীরে ইমপ্ল্যান্ট করবেন সেটা কোথা থেকে এনেছেন, আর সেই প্ল্যানটা আসল তো? ডাক্তার মালাকার খুব অবাক হয়ে বলে আপনি এমন কথা কেন জিজ্ঞেস করছেন? তখনই ডাক্তার বক্সি খুব সিরিয়াস হয়ে বলে আমার আগে আপনি তো আরো 3টে অপারেশন করেছেন তাই না? এই যে আপনি সব অপারেশনে নকল ইমপ্ল্যান্ট ব্যবহার করেন সেগুলো আবার অপারেশনের পর আমার শরীরে মিশে গিয়ে আবার নতুন করে কোনো ব্যথা হবে না তো? আর আমি তো সামান্য ব্যাক পেইন দেখাতে আপনার কাছে এসেছিলাম, এইটুকু ব্যথার জন্য আমার কি অপারেশনের খুবই প্রয়োজন ছিল? ডাক্তার মালাকার বেশ রেগে গিয়ে বলে আপনি কি এখন আমাকে শেখাতে আসবেন যে কখন অপারেশন লাগবে আর কখন লাগবে না? ডাক্তার বক্সি বলে মাকসুদ আলম, মৃত্যুঞ্জয় নামের আপনার যে পেশেন্টরা ছিল তাদের কথা আপনার মনে আছে? কয়েকদিন আগেই তো আপনি মাকসুদ আলম নামের একজন পেশেন্টের লোয়ার ব্যাক পেইনের জন্য তার অপারেশন করেছিলেন। তবে মাকসুদ আলমের যে প্রবলেমটা ছিল সেটা তো ফিজিওথেরাপি দিলেই ঠিক হয়ে যেত। তাহলে আপনি তাকে অযথা অপারেশন কেন করলেন? অপারেশন করলেন তো করলেন, তাও আবার ডুপ্লিকেট জিনিসপত্র দিয়ে। এই ডুপ্লিকেট পার্টস গুলো যারা বানায় সেই কোম্পানির সাথে আপনার তো খুব ভালো যোগাযোগ আছে তাই না? মাকসুদ আলমের লোয়ার ব্যাকে আপনি যে পার্টসটা লাগিয়েছিলেন সেটা পরবর্তীতে তার শরীরে টিস্যুতে মিশে যায়, যার কারণে অপারেশনের
কয়েকদিন পরে থেকেই মাকসুদ আলমের প্রচন্ড ব্যথা শুরু হয়, আর সেই ব্যথা সহ্য করতে না পেরে মাকসুদ আলম আত্মহত্যা করে। এই কথা শুনে ডাক্তার মালাকার এবার বেশ ঘাবড়ে যায়। সে থতমত খেয়ে বলে, প্রতিদিন আমরা তো এত অপারেশন করি, হয়তো কখনো কোনো রোগীর ভুল ডায়াগনোসিস হয়ে যায়, কিন্তু তার জন্য আপনি তো আমাকে দায়ী করতে পারেন না। আর আপনি যে আমাকে সরাসরি দোষী বানাচ্ছেন, আপনার কাছে তার কি প্রমাণ আছে? এটা শুনে ডাক্তার বক্সি বলে, আপনি আপনার অপারেশনের জন্য সব ইকুইপমেন্ট কোথা থেকে আনান তার লিস্ট বের করলে সব প্রমাণ পাওয়া যাবে। বাইরে যারা আমার আত্মীয় স্বজন সেজে বসে আছে তারা সবাই মেডিকেল বোর্ডের মেম্বার। আমার কোনো সিরিয়াস প্রবলেম না থাকার পরেও আপনি আমাকে অপারেশন করতে এনেছেন, এর থেকে হাতে নাতে প্রমাণ আর কি হতে পারে? এরপরেই দেখা যায় ডাক্তার মালাকারকে একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজারে ঢুকিয়ে রাখা হচ্ছে। কিন্তু এভাবে ডাক্তার মালাকারকে ফ্রিজারে কে বা বন্ধ করে রাখবে? যাই হোক, পরের সিনে আমরা আদিত্য নামের একটা ছেলেকে দেখতে পাই। আদিত্য একটা কবরস্থানে এসে একটা কবরের উপরে ফুল দেয়। কবরটার পাশে বসে আদিত্য কষ্টে খুব কান্নায় ভেঙে পড়ে। এরপর আদিত্য বলে, যারা চুপ করে থাকে তাদেরকে দুর্বল ভেবে সবাই তাদের সুযোগ নেয়, কিন্তু আমি আর চুপ করে থাকবো না। আমি আজ একজনকে খুন করতে যাচ্ছি। যাদেরকে মানুষ পৃথিবীতে ঈশ্বরের স্থান দিয়েছে, আমি তাদের মধ্যেই একজন ঈশ্বরকে আজ মারতে যাচ্ছি। আদিত্য বাইকে করে একটা গাড়ির সামনে এসে গাড়িটাকে থামায়। এরপরেই সে পকেট থেকে বন্দুক বের করে গাড়িটার দিকে তাক করে কয়েকবার গুলি চালায়। তখনই দেখা যায় সেই গাড়িটার ব্যাক সিটে ডাক্তার বক্সি বসে আছে। তবে আদিত্য ডাক্তার বক্সিকে লক্ষ্য করে অনেকগুলো গুলি চালালেও ডাক্তার বক্সির গায়ে একটাও গুলি লাগেনি। সাথে সাথেই সেখানে পুলিশ এসে আদিত্যর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে অ্যারেস্ট করে। আদিত্যকে থানায় আনার পর পুলিশ অফিসার থেকে জিজ্ঞেস করে, তুমি ডাক্তার বক্সির ওপর গুলি কেন চালালে? তার সাথে তোমার কিসের শত্রুতা? কিন্তু আদিত্য পুলিশ অফিসারের কথার কোনো উত্তর না দিয়েই একেবারে চুপ করে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বক্সি সেখানে আসে। ডাক্তার বক্সি এবার আদিত্যকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারতে চেয়েছো? আমি তো আপনাকে এর আগে কখনোই দেখিনি। এবার আদিত্য বলতে শুরু করে, আমার বাবা ছিল একজন প্রাইমারি স্কুল টিচার। আমি ছোটবেলায় বাবার কাছ থেকে একটা কথা শিখেছিলাম, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তারা দুজনই সমান দোষী। এই কথা শুনে ডাক্তার বক্সি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি? এখানেই সিন কাট হয়ে একজন মহিলা ডক্টর মৃণালিনী সেনকে দেখানো হয়। মৃণালিনী প্রফেশনালি ডাক্তার হলেও সে লেখালেখি করতে অনেক পছন্দ করে। তাই সে তার নতুন একটা গল্পের ক্লাইম্যাক্স লেখার জন্য সে একাই সানসিটি রিসোর্ট নামের একটা রিসোর্টে থাকতে এসেছে। মৃণালিনী রিসোর্টে পৌঁছে তার হাজবেন্ড অভিজিৎকে কল করে জানিয়ে দেয় যে সে ঠিকঠাক ভাবেই রিসোর্টে পৌঁছে গেছে। কথা বলা শেষ হলে মৃণালিনী তার রুমে চলে যায়। এরপরে সেই রিসোর্টে ডাক্তার হরিশ জৈন নামে আরেকজন ডাক্তার আসে। ডাক্তার হরিশ রিসোর্ট ম্যানেজারের সাথে কথা বলে তাকে একটা রুম দিতে বলে। এদিকে দেখা যায় ডাক্তার বক্সি লুকোনো ক্যামেরা দিয়ে ডাক্তার হরিশের উপরে নজর রাখছে। ডাক্তার বক্সি খুবই অদ্ভুতভাবে ডাক্তার হরিশকে অবজার্ভ করছে। এদিকে ডাক্তার মৃণালিনী রিসোর্টের তার রুমে চলে আসে। সে যে নতুন বইটা লিখছে তার নাম হলো লস্ট ইন ওয়ান্ডারল্যান্ড। এই বইতে মৃণালিনী একটা মেয়ের গল্প লিখছে, যে মেয়েটা ট্রাভেল করতে খুব ভালোবাসে। তবে গল্পটা শেষ কিভাবে হবে সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। তাই মৃণালিনী একাই এই রিসোর্টে এসেছে যাতে সে চুপচাপ বসে গল্পটার এন্ডিং ভাবতে পারে। পরের দিন সেই রিসোর্টে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। শ্রদ্ধা দাশগুপ্ত নামের একজন নৃত্যশিল্পী সেই প্রোগ্রামে নাচ করতে এসেছে। শ্রদ্ধা একজন নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি সে একটা বাচ্চাদের এনজিও চালায়। সেই এনজিওর মাধ্যমে শ্রদ্ধা অনেক অনাথ বাচ্চা কাচ্চাদের খাবার, কাপড় চোপড় এই সব দিয়ে সাহায্য করে। রিসোর্টের সেই প্রোগ্রামে শ্রদ্ধা তার ডান্স টিম নিয়ে অনেক সুন্দর নৃত্য পরিবেশন করে। এদিকে ডাক্তার মৃণালিনীও সেখানে এসে সবার সাথে বসে প্রোগ্রাম এনজয় করছে। প্রোগ্রামের নাচ শেষ করে শ্রদ্ধা যখন তার ঘরে ফিরে আসে তখনই সে দেখে ডাক্তার হরিশ জৈন তার নাচে খুব মুগ্ধ হয়ে তার জন্য একটা ফুলের তোড়া পাঠিয়েছে। এইদিকে মৃণালিনী সন্ধ্যার দিকে রিসোর্টের পাশেই থাকা একটা বিচে হাঁটাহাঁটি করছে। সে খুব মন দিয়ে তার বইয়ের এন্ডিং কি হবে সেটা নিয়েই চিন্তা করছিল। হঠাৎই মৃণালিনী খেয়াল করে দূরে দাঁড়িয়ে একটা ছেলে ক্যামেরা দিয়ে লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছে। তবে এটা বুঝতে পেরেও মৃণালিনী খুব একটা রিয়াক্ট করে না। পরের দিন সকালে ডাক্তার হরিশ রিসোর্টের সামনে বসে ব্রেকফাস্ট করছে। তখনই শ্রদ্ধা সেখানে এসে তার টেবিলে বসে। শ্রদ্ধা ডাক্তার হরিশকে বলে, কাল আপনি আমার জন্য যে ফুলের তোড়াটা পাঠিয়েছিলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার হরিশ খুব খুশি হয়ে শ্রদ্ধাকে তার সাথে ব্রেকফাস্ট করতে বলে। এরপর তারা দুজনে সেখানে বসে গল্প করতে করতে ব্রেকফাস্ট করছে। কথায় কথায় ডাক্তার হরিশ বলে, আমি কিন্তু আপনাকে
আগে থেকেই চিনি। আপনি তো মর্নিং স্টার এনজিওতে কাজ করেন, তাই না? আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু আমিও সেই এনজিওতেই কাজ করি। বাচ্চাদের হেলথ চেক আপ করা, এনজিওর ডোনেশন কালেক্ট করা, ফান্ড ম্যানেজ করা, এগুলো কিন্তু আমিই করি। ডাক্তার হরিশের কথা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয়। এরপর ডাক্তার হরিশ কথায় কথায় আজ রাতে শ্রদ্ধাকে তার রুমে যেতে বলে। এটা শুনে শ্রদ্ধা জিজ্ঞেস করে, আমি আপনার রুমে কেন যাব? ডাক্তার হরিশ বলে, আরে এমনিতেই আমরা দুজন কথা বলবো, আর কথায় কথায় যদি অন্য কিছু হয়ে যায় তাহলে ক্ষতি কি আছে? এদিকে মৃণালিনীও পাশে টেবিলে বসেই ব্রেকফাস্ট করছিল। তখনই জন নামের সেই ছবি তোলা ছেলেটা মৃণালিনীর কাছে আসে। জন মৃণালিনীকে বলে, আমার নাম হলো জন, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার লেখা সবগুলো বই পড়েছি। এইসব বলতে বলতে জন মৃণালিনীর পাশে চেয়ারে বসে পড়ে। এরপর সে গতদিন বিচে মৃণালিনীর যে ছবিগুলো তুলেছিল সেইগুলো মৃণালিনীকে দেখায়। ছবিগুলো দেখে তো মৃণালিনী বেশ ইমপ্রেসড হয়। সে জনকে বলে, তুমি তো ভালোই ছবি তুলতে পারো, কিন্তু তুমি ছবি তোলার আগে আমার কাছ থেকে কিন্তু কোনো পারমিশন নাওনি। তুমি জানো না কারো ছবি তুলতে হলে আগে তার পারমিশন নিতে হয়? জন সেই কথার কোনো উত্তর না দিয়েই বলে, আমি গত 2 বছর ধরে আপনাকে বিভিন্ন জায়গায় ফলো করছি। আপনি যখনই রিসোর্ট বুকিং করেছেন তখন থেকেই আমি জানি যে আপনি এখানে আসবেন। এমন কথা শুনে মৃণালিনী তো বেশ চমকে যায়। সে জনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো কেন করছো? আমাকে এভাবে ফলো করার পেছনে তোমার উদ্দেশ্যটা কি? এবার জন খুব অদ্ভুতভাবে বলে, আমি আপনার সাথে একটা ডিল করতে চাই। সেই ডিল অনুযায়ী আমি আর আপনি একদিন সারাদিন একসাথে থাকবো। আমরা একই ঘরে থাকবো, অনেক গল্প করব, আর আপনি চাইলে আরো অনেক কিছু হতে পারে। এর বদলে আমি আপনার সম্পর্কে আপনাকে অনেক সিক্রেট জানাবো। এমন কুপ্রস্তাব শুনে মৃণালিনী তো খুবই রেগে যায়। সে রাগের সাথে সাথে জনের মুখে গরম চা ছুঁড়ে মারে। এরপর সে চিৎকার করে সিকিউরিটিকে ডেকে এনে বলে জনকে রিসোর্ট থেকে বাইরে বের করে দিতে। সে জনকে বলে, তোমাকে আর কখনো যদি আমার আশেপাশেও দেখি তাহলে সেটা তোমার জন্য খুবই খারাপ হবে। মৃণালিনীর কথা শুনে হোটেল স্টাফরা জনকে রিসোর্ট থেকে বের করে দেয়। এরপর মৃণালিনী তার রুমে চলে আসে। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন যে ডাক্তার বক্সিও কিন্তু যেখানে ঝামেলা হয়েছিল সেখানেই বসেছিল? যাই হোক, মৃণালিনী তার ঘরে এসে চুপচাপ বসে আছে। এমন একটা ঘটনা ঘটায় মৃণালিনী মানসিকভাবে বেশ ডিস্টার্বড। চিৎকার চেঁচামেচি করার জন্য এবার তার মাথাও ঘুরছে। তাই সে একটু রেস্ট নেয়ার জন্য বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এদিকে দেখা যায় ডাক্তার বক্সি লুকোনো ক্যামেরা দিয়ে এই সব কিছু দেখছিল। বেশ খানিকক্ষণ পর মৃণালিনীর ঘুম ভাঙে। তবে সে বিছানার পাশে তাকাতেই ধরফর করে বিছানা ছেড়ে উঠে পড়ে। মৃণালিনী দেখে বিছানার অপর পাশে জন শুয়ে আছে। এটা দেখেই তো মৃণালিনী একেবারে চমকে যায়। সে তো কিছুতেই বুঝতে পারছে না জন তার ঘরে কিভাবে ঢুকলো। মৃণালিনী বারবার জনকে ডাকতে থাকে, কিন্তু জন কোনো রকম নড়াচড়াই করছে না। তাই মৃণালিনী ভয়ে ভয়ে জনের কাছে গিয়ে তার শ্বাস প্রশ্বাস চেক করার জন্য জনের নাকের কাছে হাত রাখে, কিন্তু জনের কোনো শ্বাস প্রশ্বাসই ছিল না। এরপর সে জনের নাড়ি চেক করার জন্য তার হাত ধরতেই মৃণালিনী ভয়ে হাতটা ছিটকে দেয়, কারণ সে বুঝতে পারে জন মারা গেছে। মৃণালিনী তো কিছুই বুঝতে পারছে না এবার সে কি করবে। তখনই হোটেলের একজন স্টাফ এসে মৃণালিনীর ঘরের দরজায় নক করে। মৃণালিনী ভয়ে ভয়ে দরজাটা খুলে দরজাটা একটু ফাঁকা করে সেখানেই দাঁড়িয়ে থাকে। হোটেলের স্টাফ অদ্ভুতভাবে মৃণালিনীকে বলতে শুরু করে, আপনার স্বামী অভিজিৎ আজ সকালে কফি খেয়েছেন। এরপর তিনি গাড়ির তেল ভরতে যান, কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি তার সকালের ওষুধ খাননি। আপনার হাজবেন্ডের উপর আমরা দূর থেকে নজর রাখছি। এরপর হোটেলের স্টাফ আরো বলে, ডাক্তার বক্সি আপনার মোবাইল আর ল্যাপটপটা তার কাছে নিয়ে যেতে বলেছেন, কারণ এই গেমে আপনি অন্য কোনো ডিভাইস ইউজ করতে পারবেন না। এটা বলে সেই হোটেল স্টাফ মৃণালিনীকে নতুন একটা ফোন দেয় আর তার পুরনো মোবাইল আর ল্যাপটপ নিয়ে চলে যায়। মৃণালিনী আবারও দরজা লাগিয়ে ঘরের ভেতরে আসে। তখনই ডাক্তার বক্সি তারই পাঠানো ফোনে মৃণালিনীকে কল করে। মৃণালিনী খুবই অবাক হয়ে কলটা রিসিভ করে জিজ্ঞেস করে, কে আপনি? ডাক্তার বক্সি লুকানো ক্যামেরায় মৃণালিনীর উপরে নজর রাখতে রাখতে বলেন, আমার নাম হলো ডাক্তার বক্সি। এবার আপনি আমার কথা খুব মন দিয়ে শুনুন। যে ছেলেটি আপনার খাটে মৃত অবস্থায় পড়ে আছে, কিছুক্ষণ আগেই তাকে আপনি সবার সামনে বলেছিলেন তাকে আপনি খুন করবেন। তবে মৃণালিনী বলে, এই ছেলেটাকে আমি মারিনি, আর এই কথাটা আমি প্রমাণও করতে পারবো। তাছাড়া এই ছেলেকে আমি কেনই বা মারতে যাব? মৃণালিনীর কথা শুনে ডাক্তার বক্সি হাসতে হাসতে বলে, আপনি এখন ভারতবর্ষে আছেন
ম্যাডাম, আপনি যে ছেলেটাকে খুন করেননি সেটা প্রমাণ করতেই আপনার কয়েক বছর লেগে যাবে, কারণ আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই নেই। তাই আপনি যদি পুলিশে খবর দেন তাহলে নিজেই ফেঁসে যাবেন। এরপর খুন করার দায়ে আপনাকে বছরের পর বছর জেল খাটতে হবে। তাই পুলিশকে খবর দিয়ে নিজের পায়ে নিজেই কুড়োল মারতে যাবেন না। ডাক্তার বক্সির এমন কথা শুনে মৃণালিনী তো খুবই অবাক হয়। সে জিজ্ঞেস করে, আপনি আসলে আমার থেকে কি চাইছেন? ডাক্তার বক্সি বলে, আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই। এই গেমটাতে আমি আপনাকে কিছু কাজ করতে বলবো। আপনাকে শুধু নিজেকে বাঁচিয়ে আমার বলা কাজগুলো পূরণ করতে হবে। আপনাকে কখন কোন কাজটা করতে হবে সেটা আমি সময় হলেই জানিয়ে দেব। এটা বলেই ডাক্তার বক্সি কল কেটে দেয়। পরের দিন সকালে ডাক্তার বক্সি মৃণালিনীকে কল করে বলে, আপনার গাড়িতে একটা গিফট বক্স রাখা আছে। সেই বক্সটা আপনি মর্নিং স্টার এনজিওতে গিয়ে একটা বাচ্চাকে দেবেন। আমি আপনাকে সেই বাচ্চাটির একটা ছবি পাঠিয়ে দিচ্ছি। এরপরে ডাক্তার বক্সির কথা মতো মৃণালিনী মর্নিং স্টার এনজিওতে চলে আসে। সে এনজিওর কেয়ারটেকারকে সেই ছেলেটার ছবি দেখায়। কেয়ারটেকার বলে ছেলেটার নাম হলো বিট্টু। এরপরেই কেয়ারটেকার বিট্টুকে ডেকে আনে। মৃণালিনী বিট্টুকে গিফট বক্স থেকে একটা খেলনা বের করে দেয়। সেই খেলনাটা ছিল ডাক্তারি জিনিসপত্রের একটা সেট। তবে বিট্টু সেই খেলনাগুলো দেখে খুবই ভয় পায়, আর সে সেগুলো সেখানেই ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিট্টুর এমন আচরণ দেখে মৃণালিনী তো বেশ অবাক হয়। তখনই ডাক্তার বক্সি তাকে কল করে বলে, দেখেছেন তো বিট্টু কেমন খেলনাটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। তার মানে এনজিওর বাচ্চারা ডাক্তারকে একদমই পছন্দ করে না। মৃণালিনী ডাক্তার বক্সিকে জিজ্ঞেস করে, এবার আমাকে কি করতে হবে সেটা বলুন। ডাক্তার বক্সি বলে, সেদিন রিসোর্টের প্রোগ্রামে শ্রদ্ধা নামের একটা মেয়ে নৃত্য পরিবেশন করছিল। সেই প্রোগ্রামে ডাক্তার হরিশ নামেরও একজন উপস্থিত ছিল। ডাক্তার হরিশ জেন শ্রদ্ধাকে আজ রাতে তার রুমে যেতে বলেছে। কিসের জন্য সে শ্রদ্ধাকে রুমে ডেকেছে সেটা নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। তবে আমি জানতে পেরেছি শ্রদ্ধা আজ রাতেই ডাক্তার হরিশকে খুন করতে যাচ্ছে। কিন্তু জেনে শুনে একটা মেয়েকে কি খুন করতে দেয়া যায় বলুন? তাই আপনার কাজ হলো আজ রাতে ডাক্তার হরিশের জীবন বাঁচানো। এই কথা শুনে মৃণালিনী তাড়াতাড়ি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সেদিন সন্ধ্যায় শ্রদ্ধা ডাক্তার হরিশের ঘরে আসে। সে তো প্রথমে খুব স্বাভাবিকভাবেই ডাক্তার হরিশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। তবে হঠাৎই শ্রদ্ধা ডাক্তার হরিশ জেনের গলায় একটা চাকু ধরে। এমন একটা কাণ্ড হয়ে যাবে সেটা তো ডাক্তার হরিশ একদমই বুঝতে পারেনি। তাই সে হঠাৎ করে খুবই ঘাবড়ে যায়। ডাক্তার হরিশ ভয়ে ভয়ে বলে, আরে তুমি এটা কি করছো? আমাকে মারতে কেন চাইছো? আমি তোমার কি করেছি? তবে তার কথায় ভুলিয়ে ভালিয়ে ডাক্তার হরিশ শ্রদ্ধার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে উল্টো শ্রদ্ধার গলাতেই চাকু ধরে। কিন্তু তখনই মৃণালিনী সেখানে এসে ডাক্তার হরিশের গলায় একটা ইনজেকশন ঢুকিয়ে দেয়। সেই ইনজেকশনে ছিল অজ্ঞান করার ওষুধ। তাই ডাক্তার হরিশ সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে আসে সে দেখে মৃণালিনী আর শ্রদ্ধা মিলে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ডাক্তার হরিশ নিজেকে বাঁধন থেকে মুক্ত করার জন্য চেয়ারেই বসে ছটফট করতে থাকে। মৃণালিনী তাকে বলে, আপনি যে মেয়েটাকে আপনার ঘরে ডেকেছেন সে আজ আপনাকে খুন করতে এসেছিল, কিন্তু আমি এসে আপনাকে প্রাণী বাঁচিয়েছি। তাই এবার যদি আপনি আমার হাত থেকে বাঁচতে চান তাহলে আপনি এতদিন এনজিওতে কি কি ফ্রড করেছেন সেগুলো স্বীকার করুন। সবকিছু স্বীকার না করলে আমার হাত থেকে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে আসবে না। এটা বলে মৃণালিনী তার ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে। এবার ডাক্তার হরিশ ভয় পেয়ে এক এক করে তার সব কুকর্মের কথা স্বীকার করা শুরু করে। ডাক্তার হরিশ বলে সে বেশ কিছুদিন ধরে মর্নিং স্টার এনজিওর সাথে জড়িত আছে। তবে সে শুধু ডাক্তারি করে যে টাকা কামাই করত সেটা তার জন্য যথেষ্ট ছিল না। সে সবসময় ভাবতে থাকে কিভাবে আরো বেশি টাকা কামাই করা যায়। তাই অনাথ আশ্রমের যে বাচ্চাগুলো আছে যাদের পরিবারের কেউ ছিল না তাদেরকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যে অপারেশনের নাম করে ডাক্তার হরিশ তাদের অর্গান চুরি করে বিক্রি করত। একদিন সে বিট্টুকে আরো ভালো ট্রিটমেন্ট করার কথা বলে তার সাথে একটা হসপিটালে নিয়ে যায়। এরপর সে বিট্টুর একটা কিডনি বের করে সেটা বিক্রি করে দেয়। কিন্তু পরের দিনই শ্রদ্ধা এনজিওতে গিয়ে দেখে বিট্টুর পেটে হঠাৎ করে ব্যান্ডেজ লাগানো আছে। সে বিট্টুর ব্যান্ডেজটা খুলে ক্ষতস্থান চেক করেই বুঝতে পারে আসলে বিট্টুর সাথে কি করা হয়েছে। তাই শ্রদ্ধা সেদিনই ডাক্তার বক্সির কাছে এসে এই ব্যাপারটা সম্পর্কে বলে। এরপরই ডাক্তার বক্সি ডাক্তার হরিশকে শাস্তি দেওয়ার জন্য এই সব কিছু প্ল্যান করে। নিজের সব কুকর্মের কথা স্বীকার করার পর ডাক্তার হরিশ বলে, এই কাজে আমি একা নই, আমার সাথে আরো অনেকেই জড়িয়ে আছে। এরপর ডাক্তার হরিশ এক এক করে এই চক্রের সাথে জড়িত সবার নাম বলে। ডাক্তার হরিশের কনফেশন রেকর্ড করার পর মৃণালিনী তার ঘরে চলে আসে। সে প্রচন্ড টায়ার্ড হওয়ার কারণে মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎই টিভির নিউজের শব্দে তার ঘুম ভেঙে যায়। নিউজে দেখানো হয় মর্নিং স্টার এনজিও থেকে বিট্টু নামের একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে শেষ মুহূর্তে বিট্টুকে একজন অপরিচিত মহিলার সাথে দেখা গেছে। এবার
আর পুলিশ সেই অপরিচিত মহিলাটিকেই খুঁজে বেড়াচ্ছে। টিভি নিউজ থেকে সবকিছু জানতে পেরে মৃণালিনী তো এবার খুবই ভয় পায়। তখনই ডাক্তার বক্সি মৃণালিনীকে কল করে। মৃণালিনী তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমার সাথে এমনটা কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? ডাক্তার বক্সি বলে, কারণ আপনার সাথে আমার খেলাটা তো এখনো শেষ হয়নি, খেলাটার আরো অনেক অংশ বাকি আছে। তখনই দেখা যায় আসলে ডাক্তার বক্সি বিট্টুকে নিয়ে এসেছেন। সে ইচ্ছে করেই বিট্টুকে এনজিও থেকে নিয়ে এসেছে যাতে বিট্টুর মিসিং হওয়ার সব দোষ চলে আসে মৃণালিনীর ওপর। আর সে মৃণালিনীকে এ কারণেই ব্ল্যাকমেল করে তার বাকি কাজগুলো করিয়ে নিতে পারবে। তবে মৃণালিনী যদি ডাক্তার বক্সির কথা মতো কাজ না করে তাহলে সে মৃণালিনীকে বিট্টুর কিডন্যাপিং এর কেসে ফাঁসিয়ে দেবে। এরপর ডাক্তার বক্সি বলে, আমার পরে টার্গেট হলো ডাক্তার হাজরা। কয়েকদিন আগে এক দাদু তার নাতির চেক আপ করানোর জন্য ডাক্তার হাজরার চেম্বারে গিয়েছিল। ডাক্তার হাজরা দাদুকে বলেছে যে তার নাতির আলসার হয়েছে, বাচ্চা ছেলেটির অবস্থা খুবই সিরিয়াস, তাই যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশন করতে হবে। দাদুও সাথে সাথে তার নাতির অপারেশন করাতে রাজি হয়ে যায়। এরপরে ডাক্তার হাজরা সেই ছোট বাচ্চাটির অপারেশন শুরু করে। কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে গেলেও হসপিটালের কেউই দাদুকে তার নাতির কোনো খোঁজই দিতে পারছে না। তাই সেই বৃদ্ধ দাদু ওয়েটিং রুমে অনেক রাত পর্যন্ত বসে থাকে। তখনই ডাক্তার বক্সি তার সামনে দিয়ে যেতে যেতে দাদুকে জিজ্ঞেস করে, এত রাতেও আপনি এখানে কেন বসে আছেন? হসপিটালের ভিজিটিং টাইম তো অনেক আগেই পার হয়ে গেছে। তখনই দাদু ডাক্তার বক্সিকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। দাদু বলে, ওরা আমার নাতিকে অপারেশন করতে নিয়ে গেছে, কিন্তু অপারেশন এখনো শেষ হয়েছে কিনা বা আমার নাতি এখন কেমন আছে এই ব্যাপারে আমাকে কেউ কিছুই বলছে না। আসলে আমার নাতির বাবা মা কেউ বেঁচে নেই, এই পৃথিবীতে আমি একমাত্র ওর গার্জিয়ান। তাই আমার নাতির একটা খবর না নিয়ে আমি কিভাবে যাই বলুন? দাদুর কাছ থেকে সব ঘটনা জানতে পেরে ডাক্তার বক্সি তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে তখন দাদুকে আর কিছুই বলতে পারে না। পরের দিন সকালে দেখা যায় ডাক্তার হাজরা তার বাড়িতে তার ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছে। এরপরে সে তার মেয়েকে স্কুলে পৌঁছে দেয়। এদিকে ডাক্তার বক্সি হসপিটালে এসে দেখে গত রাতে সে যে দাদুর সাথে কথা বলেছিল সেই দাদু হসপিটালের সামনেই একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হসপিটালের একজন সিকিউরিটি গার্ডের থেকে ডাক্তার বক্সি জানতে পারে গত রাতেই অপারেশন করার সময় এই দাদুর নাতি মারা গেছে। তাই নাতির মৃত্যু শোক সহ্য করতে না পেরে দাদুও আত্মহত্যা করে। এদিকে ডাক্তার হাজরাও তখন হসপিটালে পৌঁছে দাদুর ডেড বডি দেখতে পায়। কিন্তু এমন একটা দৃশ্য দেখেও ডাক্তার হাজরার মধ্যে যেন কোনো হেলদোলই নেই। সে কোনো রকমই কোনো রিয়াক্ট না করে সেখান থেকে চলে যায়। এমন একটা ঘটনা দেখে ডাক্তার বক্সির তো মনে মনে কিছু একটা সন্দেহ হয়। তাই সে হসপিটালে গিয়ে ডাক্তার হাজরার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে থাকে। অন্য একজন ডাক্তারের থেকে ডাক্তার বক্সি জানতে পারে ডাক্তার হাজরার কাছে যেই সব বাচ্চারা চেক আপ করাতে আসে তাদের খুবই ছোটখাটো সমস্যার জন্য ডাক্তার হাজরা তাদের অপারেশন করান, যে কারণে অনেক বাচ্চাই সেই অপারেশন সাস্টেন করতে না পেরে মারা যায়। ডাক্তার বক্সি আরও জানতে পারেন বাচ্চাদের অপারেশনের সময় ডাক্তার হাজরা যেসব ইকুইপমেন্ট ব্যবহার করেন সেগুলো সবই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট। এই সব কিছু জানতে পেরে ডাক্তার বক্সি তো একেবারে চমকে যায়, কারণ একজন ডাক্তার যে এমন আনএথিক্যাল প্র্যাকটিস করতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি। এরপর দেখা যায় ডাক্তার হাজরার মেয়ে স্কুল ছুটি হলে সে স্কুল থেকে বেরিয়ে তার বন্ধুদের সাথে বাইরে খেলা করছে। তখনই একটা লাল রঙের গাড়ি এসে মেয়েটার সামনে দাঁড়ায়। ডাক্তার হাজরার গাড়িটাও লাল রঙের ছিল, তাই মেয়েটা মনে করে যে তার বাবা তাকে নিতে এসেছে। তাই মেয়েটা দৌড়ে গিয়ে লাল গাড়িটাতে উঠে বসে, কিন্তু সেখানে ডাক্তার হাজরা নয় ডাক্তার বক্সি বসে আছে। ছোট্ট মেয়েটি ডাক্তার বক্সিকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে আর বাবা কোথায়? ডাক্তার বক্সি বলে, তোমার বাবা আজ কাজে অনেক বিজি, তাই সে তোমাকে নেয়ার জন্য আজ আমাকে পাঠিয়েছে। এটা বলেই ডাক্তার বক্সি মেয়েটাকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ডাক্তার হাজরার ওয়াইফ তার মেয়েকে নিতে স্কুলে আসে, কিন্তু সে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। সে একজন সিকিউরিটি গার্ডকে তার মেয়ের কথা জিজ্ঞেস করলে সিকিউরিটি গার্ড বলে ডাক্তার হাজরার গাড়ি এসে মেয়েটাকে তো নিয়ে গেছে। এদিকে তখন ডাক্তার হাজরা হসপিটালে তার রুমে বসে কাজ করছিল। তখনই মৃণালিনী একটা বাচ্চার মা সেজে ডাক্তার হাজরার কাছে আসে। মৃণালিনী কাঁদতে কাঁদতে কিছু রিপোর্ট ডাক্তার হাজরাকে দেখিয়ে বলে, ডাক্তার সাহেব দেখুন তো আমার মেয়ের কি হয়েছে। ডাক্তার হাজরা রিপোর্টগুলো চেক করে বলে, আপনার বাচ্চার তো কঠিন আলসার হয়েছে, খুব দ্রুত তার এনজিওপ্লাস্টি করতে হবে। এরপর ডাক্তার হাজরা মৃণালিনীকে অপারেশনের পুরো টাকা কাউন্টারে জমা করতে বলে। এরপর একজন নার্সকে কল করে অপারেশন থিয়েটার রেডি করতে বলে। কিছুক্ষণ পর ডাক্তার হাজরা যখন অপারেশন থিয়েটারে আসে তখনই সে পেশেন্টকে দেখে তো খুবই চমকে যায়, কারণ পেশেন্টের জায়গায় তার নিজের মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। তখনই দেখা যায় মৃণালিনী নার্স সেজে অপারেশন থিয়েটারের ভেতরেই আছে। সে ডাক্তার হাজরাকে বলে, আপনার মেয়েকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে, সেই ইনজেকশনের জন্য সে একটু পরেই মারা যাবে। আপনার মেয়ে
মেয়েকে শুধুমাত্র এই ওষুধটা দিয়ে বাঁচানো সম্ভব যেটা এখন আমার কাছে আছে, কিন্তু এই ওষুধটা পাওয়ার জন্য আপনাকে আমার কথা মতো কাজ করতে হবে, যেটা না করলে আপনার মেয়ে আপনার চোখের সামনেই মারা যাবে। আর আপনি নিশ্চয়ই আপনার মেয়েকে মরতে দিতে চান না। মৃণালিনীর এমন কথা শুনে ডাক্তার হাজরা তো খুবই ঘাবড়ে যায়। সে মৃণালিনীকে জিজ্ঞেস করে, আপনি আমার কাছ থেকে কি চান? এবার মৃণালিনী ডাক্তার হাজরাকে বলে, আপনি প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লাইভে যাবেন। এরপর লাইভে আপনার এতদিনের করা কুকর্মের কথা সব স্বীকার করবেন। এটা না করলে আপনার মেয়েকে আপনি আর বাঁচাতে পারবেন না। আর কোনো উপায় না থাকায় ডাক্তার হাজরা মৃণালিনীর কথা মতো ফেসবুক লাইভে এসে এতদিন সে কি কি জালিয়াতি করেছে সব স্বীকার করে। যেই বাচ্চারা খুবই কম সমস্যা নিয়ে তার কাছে আসে, সেই সব বাচ্চাদেরও কঠিন আলসার বলে সে সবার এনজিওপ্লাস্টি করে, এই কথাটাও সে স্বীকার করতে বাধ্য হয়। এমনকি প্রত্যেকটা অপারেশনে সে মেয়াদ উত্তীর্ণ জিনিস ব্যবহার করে। তবে এই কাজে সে শুধু একা নয়, তার সাথে আরো অনেকেই জড়িত আছে। লাইভ শেষ হলে মৃণালিনী বলে, এবার আপনার আর কোনো চিন্তা নেই, আপনার মেয়ে কিছুক্ষণ পরেই ঘুম থেকে জেগে উঠবে, কারণ তাকে শুধুমাত্র একটা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। এরপরেই মৃণালিনী অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে লুকিয়ে হসপিটালের একটা ফোন দিয়ে তার হাজবেন্ড অভিজিৎকে কল করে। সে খুব গোপনে অভিজিৎকে বলে, তুমি এখনই পুলিশকে কল করো, আমাকে কেউ ব্ল্যাকমেইল করে অনেক অনৈতিক কাজ করাচ্ছে, আমি এটা থেকে বেরোতে চাই। হাজবেন্ডের সাথে কথা বলে মৃণালিনী যেই হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই ডাক্তার বক্সি আবার তাকে কল করে। ডাক্তার বক্সি বলে, আপনি এমনটা কেন করলেন? আপনি তো এতদিন আমার কথা মতোই সবকিছু করছিলেন, তাহলে আজ হঠাৎ করে গেমের রুলস কেন ভাঙলেন? আমি তো আপনাকে শুরুতেই বলেছিলাম গেমের রুলস ব্রেক করলে আপনাকে শাস্তি পেতে হবে, আর আপনার শাস্তি হিসেবে এবার আপনার হাজবেন্ডকে মরতে হবে। যদি তাকে শেষবারের মতো দেখতে চান তাহলে আমি যে ঠিকানা পাঠাচ্ছি সেখানে চলে আসুন। ডাক্তার বক্সির এমন কথা শুনে মৃণালিনী তো খুবই ভয় পায়। সে তখনই তাড়াহুড়ো করে ডাক্তার বক্সির দেয়া ঠিকানায় চলে আসে। সেই বিল্ডিং এ ঢুকে মৃণালিনী দেখে চারিদিকে অনেকগুলো চেম্বার বানানো, আর সেগুলোর ভেতরে লাল রঙের আলো জ্বলছে। এসব দেখে তো মৃণালিনী আগামাথা কিছুই বুঝতে পারছে না। তখনই মৃণালিনীর সামনে ডাক্তার বক্সি চলে আসে। মৃণালিনী ডাক্তার বক্সিকে দেখে খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে, অভিজিৎ, তুমি এখানে কি করছো? তার মানে ডাক্তার বক্সি হলো মৃণালিনীর স্বামী অভিজিৎ, আর তার আসল নাম হলো ডাক্তার অভিজিৎ সেন। ডাক্তার বক্সি নামটা সে এতদিন ছদ্মনাম হিসেবে ব্যবহার করছে। ডাক্তার বক্সি মানে ডাক্তার সেন মৃণালিনীকে বলে, তুমি চিন্তা করো না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় পেছনের একটা চেম্বারের ভেতর থেকে একটা বক্স খুলে বাইরে বেরিয়ে আসে, আর সেই বক্সের ভেতরে মৃণালিনীর অচেতন শরীরটাকে শুইয়ে রাখা হয়েছে। মৃণালিনীর কপালে ছোট বোতামের মতো একটা যন্ত্র লাগানো আছে, যেটা মৃণালিনীর হার্ট রেটকে মেজার করছে। বক্সের পাশেই একটা স্ক্রিনে দেখা যাচ্ছে মৃণালিনীর হার্টবিট একদম স্বাভাবিক আছে। নিজের চোখের সামনে নিজের বডি দেখে মৃণালিনী তো খুবই চমকে যায়। সে আশেপাশে তাকিয়ে তো কিছুই বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। সে ডাক্তার বক্সিকে জিজ্ঞেস করে, অভিজিৎ, এগুলো কি হচ্ছে এখানে? ডাক্তার বক্সি বলে, এটা আমি একটা সেটআপ বানিয়েছি, আর এই সেটআপের নাম হলো বক্সি। তুমি এটাকে এক প্রকারের ভার্চুয়াল রিয়েলিটি ভাবতে পারো। তোমার চারদিকে তাকিয়ে দেখো, এখানে অনেকগুলো চেম্বার আছে, আর এই প্রত্যেকটা চেম্বারে অপরাধীদের এনে ঘুম পাড়িয়ে রাখা হয়। এরপর তাদের কনসিয়াসনেসকে ভার্চুয়াল রিয়েলিটির সাথে কানেক্ট করা হয়। সেই ভার্চুয়াল রিয়েলিটিতে তারা খুবই স্বাভাবিক জীবনযাপন করে, তবে তারা এমন কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করে যাতে তারা এটা অনুভব করতে পারে যে তারা কত বড় ভুল করেছে। তারা তাদের অন্যায়গুলো বুঝতে পারলেই এখান থেকে মুক্ত হয়ে যায়। তবে এখানে এক একজনের এক এক রকম শাস্তি হয়। যদি কেউ 5 বছরের জন্য শাস্তি পায়, তাহলে সে 10,000 বার একই ঘটনার মধ্যে দিয়ে যায়। একবার ঘটনাটা শেষ হয়ে গেলে সেটা প্রথম থেকে আবারও শুরু হয়। আর এই সব কিছু আমি আর আমার টিম দেখাশোনা করে। ডাক্তার বক্সি তার কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে এই পুরো সিস্টেমটা বানিয়েছে, এবং সরকারও তাদেরকে এটা করতে পারমিশন দিয়েছে। তবে এখানে কোন অপরাধীদের আনা হবে সেটা ডাক্তার বক্সি নিজেই ঠিক করেন। সবকিছু শুনে মৃণালিনী খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে কেন এখানে আনলে? আমি আবার কি অপরাধ করলাম? তখনই সেখানে থাকা একটা দরজা খুলে আদিত্য ঘরের ভেতরে ঢোকে। আদিত্যকে এখানে আসতে দেখে মৃণালিনী তো একেবারে চমকে যায়। ডাক্তার বক্সি তাকে জিজ্ঞেস করে, দেখো তো এই ছেলেটাকে চিনতে পারো কিনা? তবে আদিত্য তাকে বলে, আপনি কি বলছেন স্যার? উনি কি আমাকে মনে রেখেছেন নাকি? কারো জীবন ধ্বংস করে দিয়ে কেউ কি আবার কাউকে মনে রাখে? এটা তো এই ম্যাডামকে দেখলেই বোঝা যায়। এখানে আদিত্যর কথায় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আদিত্য তার ওয়াইফ স্মিতার সাথে ভিডিও কলে কথা বলছে। স্মিতা এখন প্রেগনেন্ট, আর কয়েকদিনের মধ্যেই তাদের সন্তান জন্ম নেবে। খুব শীঘ্রই তারা বাবা মা হতে যাচ্ছে দেখে তারা দুজনেই তো অনেক এক্সাইটেড। তারা ফোনে ডিসকাস করছিল তাদের ছেলে হবে নাকি মেয়ে হবে।
হবে। তবে আদিত্য চায় তার যেন একটা মেয়েই হোক, কিন্তু স্মিতা চাইছে তাদের যেন একটা ছেলে হয়। এইভাবেই ফোনে কথা বলতে বলতে হঠাৎই স্মিতার প্রেগনেন্সি পেইন শুরু হয়। আদিত্য তো খুবই ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি স্মিতাকে হসপিটালে এনে ভর্তি করে। আর এখানেই দেখা যায় স্মিতা যে ডক্টরের কাছে এসেছে সেই হলো মৃণালিনী। তবে স্মিতার ডেলিভারি টাইম অনেক পরে হলেও মৃণালিনী জোর করে স্মিতার সিজার করিয়ে ফেলে, আর এ কারণে স্মিতা একটা ইম্যাচিওর বাচ্চা জন্ম দেয়। অপারেশন চলাকালে আদিত্য স্মিতার জন্য খুবই টেনশন করছিল। মৃণালিনী অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার সাথে সাথে আদিত্য গিয়ে তাকে জিজ্ঞেস করে যে স্মিতা কেমন আছে। মৃণালিনী তাকে কংগ্রাচুলেট করে বলে আপনার একটা মেয়ে হয়েছে। এই কথা শুনে আদিত্য তো খুবই খুশি হয়, কারণ সে তো চাইছিল যে তার একটা মেয়ে সন্তান হোক। পরের দিন আদিত্য স্মিতার সাথে কেবিনে দেখা করতে যায়। কথায় কথায় স্মিতা তাকে জিজ্ঞেস করে কি হলো, ওরা তো এখনো আমার মেয়েকে আমার কাছে দিল না। আদিত্য তাকে সান্ত্বনা দিয়ে বলে আসলে আমাদের মেয়ে তো ইম্যাচিওর হয়েছে, তাই ওকে ইনকিউবেটরে অবজারভেশনে রাখা আছে, তুমি এটা নিয়ে এত চিন্তা করো না। তবে স্মিতা মেয়ের জন্মের পরেও তাকে একবারও দেখেনি, তাই সে খুব টেনশন করছে। এই ব্যাপারটা স্মিতার একটু অস্বাভাবিক লাগছিল, তাই সে বারবারই আদিত্যর কাছে তার মেয়েকে দেখতে চাইছিল। তবে আদিত্য তাকে বুঝিয়ে বলে তুমি এত টেনশন করো না, আমি আমাদের মেয়েকে দেখে এসেছি, তো কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে গেলে তারা আমাদের মেয়েকে দিয়ে দেবে। তাছাড়া ইনকিউবেটরে আমাদের মেয়ের মতো আরো অনেক বাচ্চা আছে। ডক্টর মৃণালিনী আমাকে বলেছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তবে কিছুক্ষণ পরেই ডাক্তার মৃণালিনী এসে তাদেরকে বলে আপনাদের মেয়ের ব্লাডে একটা ইনফেকশন ধরা পড়েছে। এই কথা শুনে আদিত্য খুবই ঘাবড়ে গিয়ে বলে আমাদের মেয়ের কিছু হবে না তো ম্যাডাম, এই ইনফেকশন কি ঠিক হয়ে যাবে? মৃণালিনী তাকে বলে না না, চিন্তার কিছু নেই, সে ঠিক হয়ে যাবে। ইম্যাচিওর বেবিদের এরকম সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, ভালোভাবে ট্রিটমেন্ট করলে ইনফেকশন চলে যায়। তবে আপনাদের মেয়েকে আরো 2 সপ্তাহ ইনকিউবেটরে রাখতে হবে। এত লম্বা সময়ের কথা শুনে আদিত্য আর স্মিতার তো খুবই মন খারাপ হয়, কিন্তু বাচ্চার ভালোর জন্যই তারা ডাক্তার মৃণালিনীর কথা মেনে নেয়, কারণ তারা ডাক্তার মৃণালিনীর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছে। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায়। আদিত্য আর স্মিতা দূর থেকে উকি দিয়ে বারবার তাদের মেয়েকে দেখতে আসে। তখনই একজন নার্স এসে খেয়াল করে আদিত্যর মেয়ে কোনো নড়াচড়া করছে না। নার্স চেক করে বুঝতে পারে যে বাচ্চাটা মারা গেছে। নার্স তখনই গিয়ে তাড়াতাড়ি ডাক্তার মৃণালিনীকে এই খবরটা দেয় যে 1 সপ্তাহ আগে সে যে বাচ্চাটা সিজার করেছিল সে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে এই খবরটা শুনে মৃণালিনী কোনো রিয়াকশনই দেয় না। মৃণালিনী নিজে এসে বাচ্চাটাকে চেক করে দেখে যে বাচ্চাটা সত্যি সত্যিই মারা গেছে। তবে এতেও মৃণালিনীর যেন কোনো কিছুই যায় আসছে না। নার্স তাকে জিজ্ঞেস করে আমরা কি এখন বাচ্চাটার মা বাবাকে খবরটা জানিয়ে দেব? কিন্তু মৃণালিনী নার্সকে নিষেধ করে বলে একদমই না, এখন বাচ্চাটার মা বাবাকে কিছুতেই এটা বলা যাবে না, কারণ বাচ্চাটাকে ইনকিউবেটরে রাখার খরচটা কিন্তু ওর মা বাবার পকেট থেকেই আসে, আর সেই টাকা দিয়েই এই হসপিটাল চলে। তাই যখন তাদের জানানোর দরকার হবে আমি নিজেই তাদেরকে জানিয়ে দেব, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো। তবে মৃণালিনীর এমন কথা শুনে নার্স তো খুবই অবাক হয়, কিন্তু সে ইচ্ছে করলেও মৃণালিনীর কথার বিরুদ্ধে যেতে পারবে না। এভাবেই আরো কয়েকটা দিন চলে যায়। আদিত্য প্রতিদিন এসে ইনকিউবেটরের পাশে দাঁড়িয়ে তার মেয়ের সাথে কথা বলে, কিন্তু সে তো জানেই না তার মেয়ে কয়েকদিন আগেই মারা গেছে। 2 সপ্তাহ কেটে যাওয়ার পর আদিত্য আর স্মিতা ভাবে এবার তো তারা তাদের মেয়েকে কাছে পাবে। সেদিন আদিত্য এসে মৃণালিনীকে জিজ্ঞেস করে যে তাদের মেয়েকে কখন ছাড়া হবে, কিন্তু এবার মৃণালিনী বলে যে তাদের মেয়ে তো মারা গেছে। এই কথা শুনে আদিত্য যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে খুব চমকে গিয়ে মৃণালিনীকে জিজ্ঞেস করে আপনি এসব কি বলছেন ম্যাডাম? মৃণালিনী বলে আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়ের ব্লাডে ইনফেকশন ধরা পড়েছে। আদিত্য তবুও তাকে জিজ্ঞেস করে কিন্তু আপনি তো বলেছিলেন 2 সপ্তাহ ইনকিউবেটরে থাকলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তাহলে আপনি এখন কেন বলছেন যে আমার মেয়ে মারা গেছে? মৃণালিনী বলে দেখুন এখানে আমার কিছু করার নেই, যেটা হয়েছে সেটা খুবই আনফরচুনেট। কিন্তু আদিত্য মৃণালিনীর এমন কথা শুনে তো খুবই রেগে যায়। আদিত্য মৃণালিনীর উপর রাগারাগি করতে থাকলে একজন কম্পাউন্ডার এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর মৃণালিনী তাকে আর কিছুই না বলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। তার স্বামী অভিজিৎ তাকে নেয়ার জন্য এসেছে। মৃণালিনীও অভিজিতের গাড়িতে উঠে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে মৃণালিনী অভিজিতের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে। তবে এদিকে যে তার ভুলের কারণে একটা বাচ্চা মারা গেল, এতে যেন তার কিছু যাই আসে না। আসলে আদিত্যর বাচ্চাটা সুস্থ থাকার পরেও ডাক্তার ইচ্ছে করে তাকে ইনকিউবেটরে রেখেছে শুধুমাত্র কিছু টাকার লোভে। বাচ্চাটা মারা যাওয়ার পরেও তারা আরো 1 সপ্তাহ মৃত একটা বাচ্চা
বাচ্চাকে ইনকিউবেটরে রেখে দিয়েছে, যাতে আরো 1 সপ্তাহের ইনকিউবেটরের ভাড়া তারা আদিত্যর থেকে আদায় করতে পারে। তবে এটা মৃণালিনী এই প্রথম করেনি, এমনটা সে অনেক আগে থেকেই করে আসছে। এদিকে সদ্যজাত মেয়েকে হারিয়ে আদিত্য তো একেবারে পাগলের মতো হয়ে যায়। আদিত্য যে কবরস্থানে এসে একটা কবরে ফুল দিয়েছিল, সেটা ছিল তার মেয়েরই কবর। এরপর একদিন আদিত্য হসপিটালে সব বিল ক্লিয়ার করতে রিসেপশনে আসে। তখনই সেই নার্স এসে আদিত্যকে তার সাথে হসপিটালের বাইরে দেখা করতে বলে। আদিত্য যখন সেই নার্সের সাথে দেখা করতে যায়, তখন নার্স তাকে বলে যে সে আজ এই হসপিটাল থেকে রিজাইন করেছে, কারণ এই হসপিটালে যেসব অবৈধ কাজ করা হয় সেটা সে মানুষ হিসেবে কিছুতেই মানতে পারছে না। এরপরে নার্স আদিত্যকে বলে, আপনার মেয়ে জন্মের পরে বেশ সুস্থই ছিল, তার এমন কোনো কঠিন রোগ ছিল না যে তাকে ইনকিউবেটরে রাখতে হবে, কিন্তু ডাক্তার মৃণালিনী ইচ্ছে করে আপনার মেয়েকে সুস্থ থাকার পরেও ইনকিউবেটরে রাখে। আপনার মেয়ে তো 1 সপ্তাহ আগেই মারা গিয়েছিল। আমি সেদিনই সেটা বুঝতে পেরে আপনাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু মৃণালিনী ম্যাডাম আমাকে চাকরির ভয় দেখিয়ে কিছু বলতে নিষেধ করেছিল। সে আপনার থেকে অনেক টাকা নেয়ার জন্যই এমনটা করেছে। আসলে এই হসপিটালে অনেক দিন ধরে এই চক্রটা চলছে, কিন্তু আমি এসব দেখেও কি করে চুপ করে থাকি বলুন? আমার তো নিজেরও একটা মেয়ে আছে, তাই আমি আর এসব সহ্য করতে না পেরে আমার চাকরিটাই ছেড়ে দিয়েছি। ওরা অনেক প্রভাবশালী লোক, তাই আমরা চাইলেও ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। নার্সের কাছ থেকে এই সব কিছু জানতে পেরে আদিত্য যেন একেবারে পাথর হয়ে যায়। আদিত্য এবার রাগে হসপিটালে সেই কম্পাউন্ডারকে খুঁজে বের করে। এরপর সে কম্পাউন্ডারকে ধরে খুব মারধর করে। সে তাকে ছাদ থেকে ঝুলিয়ে দিয়ে সব সত্যি কথা স্বীকার করতে বলে। সেই কম্পাউন্ডারও ভয় পেয়ে আদিত্যর কাছে সব কথা স্বীকার করে। এবার আদিত্য ঠিক করে যাদের কারণে তার মেয়ে মারা গেছে সে তাদের উপরে অবশ্যই প্রতিশোধ নেবে। তাই সে লুকিয়ে চোর বাজার থেকে একটা বন্দুক কিনে আনে। এরপর পরের দিন সে মৃণালিনীর গাড়িকে ফলো করা শুরু করে। একটা সিগনালে গাড়িটা থামতেই সে গাড়ির সামনে এসে মৃণালিনীর উপরে ফায়ার করে। মুভির শুরুতেই আমরা দেখেছিলাম আদিত্য ডাক্তার বক্সির উপর গুলি চালাচ্ছে, কিন্তু এবার দেখা যায় ডাক্তার বক্সির পাশে মৃণালিনী বসে আছে। তার মানে আসলে আদিত্য গুলিটা চালিয়েছিল মৃণালিনীর উপরে। এরপর ডাক্তার বক্সি যখন আদিত্যর সাথে দেখা করতে পুলিশ কাস্টাডিতে আসে, তখনই ডাক্তার বক্সি তাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে কেন মারতে চাও? কিন্তু আদিত্য তাকে জানায় যে সে ডাক্তার বক্সিকে নয়, মৃণালিনীকে মারতে চেয়েছিল। আদিত্যর কাছ থেকে মৃণালিনীর সব কথা জানতে পেরে ডাক্তার বক্সি তো মৃণালিনীর উপর খুবই রেগে যায়, কারণ সে তো আগে বুঝতেই পারেনি যে তার স্ত্রী মৃণালিনী এত জঘন্য কাজ করছে। এরপরে ডাক্তার বক্সি ঠিক করে সে তার স্ত্রীকেও তার সিস্টেমে বন্দি করে রাখবে। এরপর একদিন মৃণালিনী ডাক্তার বক্সিকে এসে বলে যে সে তার বইয়ের ক্লাইম্যাক্স লেখার জন্য কোনো নিরিবিলি জায়গায় যেতে চায়, তাই সে শহরের বাইরে একটা রিসোর্টও বুক করে রেখেছে। মৃণালিনী তার সাথে ডাক্তার বক্সিকেও যেতে বলে, কিন্তু ডাক্তার বক্সি বলে তার কিছু কাজ আছে, তাই সে এখন শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। পরের দিন মৃণালিনী যখন রিসোর্টে যাচ্ছে, তখনই রাস্তায় ডাক্তার বক্সির লোকেরা এসে মৃণালিনীকে অজ্ঞান করে ফেলে আর তাকে নিয়ে ডাক্তার বক্সির বানানো চেম্বারে চলে আসে। এরপর তারা তার বডিকে একটা বাক্সে রেখে ফ্রিজারে বন্ধ করে রাখে। এরপর থেকে মৃণালিনী এখানেই বন্দী হয়ে আছে। সবকিছু শুনে এবার মৃণালিনীর যেন একটু অনুশোচনা জাগে। সে খুব কান্না করতে করতে ডাক্তার বক্সিকে বলে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এবার আমার ভুলটা বুঝতে পেরেছি। কিন্তু বিশ্বাস করো, আমি আর টাকার লোভ করব না। আমি আমার জব ছেড়ে দেব। এরপর আমি শুধু তোমার সাথে থাকতে চাই। কিন্তু ডাক্তার বক্সি বলে এটা এখন আর সম্ভব নয়। তোমার জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে সেটা তোমাকে ভোগ করতেই হবে। এরপরেই ডাক্তার বক্সি মৃণালিনীর কনসিয়াসনেসকে আবারও রিসেট করে দেয়। তার মানে মৃণালিনী আবারও বারবার সেই একই ঘটনার মধ্যে দিয়ে যাবে, আর বারবার সে অনুভব করতে পারবে যে সে কত বড় অন্যায় করেছে। আর এটা দেখানোর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।